প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা ক্লাস 9-এ উঠেছো এই বছর, অর্থাৎ 8 পাস করে যারা 9-এ উঠেছো, তাদের কিন্তু সেকেন্ড সামেটিভ পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো তোমাদের এই সেকেন্ড সামেটিভ পরীক্ষার ভূগোল বিষয়ের কিছু গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা প্রশ্নের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলি চিত্রসহ বিবৃত করো। একটা মোস্ট ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই রকমই গুরুত্বপূর্ণ আর কোন কোন প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য, সেটা দেখতে গেলে তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো এখন আমরা ভিডিওর মূল অংশে প্রবেশ করি আর দেখে নাও সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো। প্রশ্নগুলো তোমাদেরকে বলার আগে প্রশ্নের ধরনটা কীরকম হয় সেই সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দিতে চাইছি। তো সেটা কি না, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হবে টোটাল 40 নাম্বারের ওপরে। সেখানে তোমাদেরকে 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে তার জন্য। আর এই জায়গায় তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা হচ্ছে 4টে অধ্যায়। 4টে অধ্যায়ের ওপরে সেকেন্ড সামেটিভ পরীক্ষা। 3rd, 4th, 5th আর 8th, অর্থাৎ তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় আর অষ্টম অধ্যায়, এই 4টে অধ্যায়ের ওপরেই কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষা হওয়ার কথা। তো এইবার বিভিন্ন স্কুল কিন্তু এই সিলেবাসটা একই রকম রাখে না, বিভিন্ন স্কুল নিজের সুবিধার্থে কিন্তু অন্যরকম সিলেবাসটাও করে নিতে পারে। তো তোমাদের যদি এই সিলেবাসেরই অন্তর্গত হয় তাহলে তুমি এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে দেখে যাবে। তার সঙ্গে সঙ্গে তোমার স্কুলে তোমার ক্লাস টিচার বা জিওগ্রাফির টিচার কোন কোন প্রশ্নের ওপর বেশি করে গুরুত্ব দিতে বলেছেন সেই প্রশ্নগুলো অতি অবশ্যই ভালো করে দেখে নেবে। তোমাদের এই যে মোট 40 নম্বরের পরীক্ষা, সেখানে সেই নম্বর বিভাজনটা কীরকম থাকে সেটা একটু জানিয়ে দিই। প্রথম যে অধ্যায়টা, অর্থাৎ মানে এই যে তৃতীয় অধ্যায়, পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ, এসএকিউ 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্ন কতগুলো করে থাকে সেটা আমি একটু বলে দিচ্ছি। প্রতিটা অধ্যায় থেকেই অধ্যায় ভিত্তিক ভাবেই আমি বলে দিচ্ছি। দেখো, তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, এখানে এমসিকিউ থাকে 2টো, 1 নম্বর করে, তাহলে তার জন্য তোমার হলো 2 নম্বর। এসএকিউ 1 নম্বর করে থাকে 2টো, 2 মার্কের প্রশ্ন একটাই করতে হয়, অর্থাৎ 2 নম্বর এখানে, আর 3 মার্কের প্রশ্ন একটাই করতে হয়। চতুর্থ অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, সেখান থেকেও তোমাদের যে নম্বর বিভাজন সেটা হয় এমসিকিউ 2টো করতে হবে, এসএকিউ 2টো, 2 মার্কের প্রশ্ন একটা, 3 মার্কের প্রশ্ন একটা। আর পঞ্চম অধ্যায় আবহবিকার, এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ থাকবে একটাই, এসএকিউ থাকবে 2টো, 2 মার্কের প্রশ্ন একটা আর 3 মার্কের প্রশ্ন একটা। আর অষ্টম অধ্যায় যেটা হলো পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ, এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন থাকবে এমসিকিউ 2টো, এসএকিউ 2টো, 2 মার্কের প্রশ্ন একটা, 3 মার্কের প্রশ্ন একটা। আর 5 নম্বরের যে প্রশ্ন, সেই 5 নম্বরের প্রশ্নটা একটাই থাকবে। এই 4টে জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকেই প্রশ্নটা হতে পারে, বিভিন্ন স্কুল বিভিন্ন অধ্যায় থেকে 5 নম্বরের একটা প্রশ্ন দিয়ে থাকে, সেটা প্রাকৃতিক ভূগোল হতে পারে, আঞ্চলিক ভূগোলও হতে পারে। এখন তাহলে দেখে নাও অধ্যায় ভিত্তিক ভাবে 2 মার্কের, 3 মার্কের প্রশ্ন আর 5 মার্কের প্রশ্ন কি কি আসতে পারে বা কি কি হতে পারে, গুরুত্বের নিরিখে তোমাদের জন্য বেছে নিয়ে আসা কয়েকটা প্রশ্ন, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তার সঙ্গে কোন অধ্যায় থেকে তোমরা পার্থক্য হিসাবে কি কি করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো প্রশ্নগুলো দেখে নাও। তোমাদের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, এই অধ্যায় থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো করবে সেগুলো মূলত কাকে বলে বা কি বলতে কি বোঝো, এই ধরনের আকারে আসে। তো সেই প্রশ্নগুলো দেখে নাও। ভৌগোলিক জালক, প্রতিপাদ স্থান, অক্ষাংশ, সমাক্ষরেখা, দ্রাঘিমা, মূল মধ্যরেখা, নিরক্ষীয় তল, ক্রোনোমিটার, সেক্সট্যান্ট, রৈখিক দূরত্ব, কৌণিক দূরত্ব, বিষুবরেখা, স্থানীয় সময়, প্রমাণ সময়, AM ও PM। এরপর দেখে নাও 3 মার্কের জন্য কোন প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে ভালো করে। দ্রাঘিমা রেখার গুরুত্ব বা ব্যবহার, আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কেন,
আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? দ্রাঘিমা রেখাকে মধ্যাহ্ন রেখা বলা হয় কেন? প্রতিপাদ স্থানের বৈশিষ্ট্য। এইগুলো ছাড়াও তোমাদের পার্থক্য কয়েকটা বলে দিচ্ছি, সেগুলো কিন্তু মূলত 3 মার্কেই এসে থাকে। এই পার্থক্যগুলো দেখো, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য, অক্ষরেখা ও অক্ষাংশের পার্থক্য, নিরক্ষরেখা ও মূল মধ্যরেখার পার্থক্য, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য, গ্রিনিচ সময় ও ভারতীয় প্রমাণ সময়ের পার্থক্য। এই পার্থক্যগুলো যখনই আসবে তোমরা চেষ্টা করবে 3টে করে কলাম করতে। প্রথম কলামে পার্থক্যের বিষয়, তারপরে যেগুলোর উপর পার্থক্য করতে বলা হয়েছে সেইগুলো লিখবে। এরপরে 5 মার্কের জন্য প্রশ্নগুলো দেখে নাও। অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলি চিত্রসহ আলোচনা করো। পৃথিবীর উভয় গোলার্ধে অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি আলোচনা করো। দ্রাঘিমা ও সময় নির্ণয়ের অঙ্ক, অর্থাৎ এই জায়গায় যেটা আমি বলতে চেয়েছি যে তোমাদের কিন্তু এই জায়গা থেকে একটা অঙ্ক আসে, বেশিরভাগ স্কুলেই 5 মার্কের প্রশ্নটা এখান থেকেই আসে। সেক্ষেত্রে একটা অঙ্ক দেওয়া হয়, হয় দ্রাঘিমা বার করতে হয় আর তা না হলে সময় নির্ণয় করতে হয়। নিশ্চয়ই তোমরা সেটা বুঝতেই পারছো কোন অঙ্কের কথা বলছি। তো এই অঙ্ক একটা আসে। ব্যাস, তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্নগুলোই করবে। এরপরে আসছি চতুর্থ অধ্যায়, অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায় থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো করবে সেগুলো একটু দেখে নাও। পাত, বাজাদা, সমপ্রায় ভূমি, সমস্থিতিক আলোড়ন, হোস্ট, ডেকান ট্রাপ, ইনসেলবার্জ, পেডিমেন্ট, মোনাডনক, অ্যাস্থেনোস্ফিয়ার, বিদার অগ্নুৎপাত, গ্রস্থ উপত্যকা, ব্যবচ্ছিন্ন মালভূমি, পৃথিবীর ছাদ, পৃথিবীর প্রধান প্রধান পাতগুলির নাম। এরপরে 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো করবে সেগুলো দেখে নাও। দাক্ষিণাত্য মালভূমিকে ডেকান ট্রাপ বলে কেন? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? আর এখানে একটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে প্রত্যেক সিল্ড অঞ্চলই মালভূমি, কিন্তু প্রতিটি মালভূমি সিল্ড নয়, ব্যাখ্যা করো। এই হলো এখানকার 3 মার্কের প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে। আর এই অধ্যায় থেকে যে পার্থক্যগুলো দেখবে সেটা দেখো। মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য, বদ্বীপ সমভূমি ও উপকূলীয় সমভূমির পার্থক্য। এই হয়ে গেল 3 মার্কের জন্য কিছু প্রশ্ন আর পার্থক্য বলে দিলাম। পার্থক্যগুলো মূলত 3 মার্কেই আসে, সেটা আগেই বলেছি। এরপর দেখো 5 মার্কের প্রশ্ন। পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের গঠন বর্ণনা করো। এটা অবশ্যই, এই প্রশ্ন যদি আসে অবশ্যই তোমাকে চিত্র সহ করতে হবে। পরের প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা সৃষ্টির কারণ লেখো। তারপর বিভিন্ন প্রকার পর্বতের বৈশিষ্ট্য বর্ণনা করো। এই জায়গায় যে বিভিন্ন প্রকার পর্বতের বৈশিষ্ট্য এইভাবে আসবে না, তোমার উল্লেখ করে দেবে একটা নির্দিষ্ট, হয়তো বললো ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য লেখো, বা বললো স্তূপ পর্বতের বৈশিষ্ট্য লেখো, বা আগ্নেয় পর্বতের বৈশিষ্ট্য লেখো। তো আমি এখানে সমস্ত বৈশিষ্ট্যগুলোই তোমাদেরকে সব ধরনের পর্বতের জন্যই দেখে রাখতে বলছি, যে কোনো একটা এলেও আসতে পারে। পরের প্রশ্ন, মানব জীবনের সমভূমির প্রভাব। মানব জীবনের সমভূমির প্রভাব যদি এই প্রশ্ন আসে, যেহেতু এটা 5 মার্কের আসছে, চেষ্টা করবে অবশ্যই 6 থেকে 7টা পয়েন্ট দিতে, 5টা তো অতি অবশ্যই দেবে। পরের প্রশ্ন, স্তূপ পর্বত ও গ্রস্থ উপত্যকা সর্বদা পাশাপাশি অবস্থান করে, কথাটি ব্যাখ্যা করো। এটাও একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, এটাও ভালো করে তৈরি করবে। আর এরপরে আমরা আসছি 5ম অধ্যায়। দেখে নাও 5ম অধ্যায় থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করবে। 5ম অধ্যায় হলো আবহবিকার। এই জায়গা থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, 3 মার্কের প্রশ্ন, 5 মার্কের জন্য কিন্তু অনেক স্কুলে প্রশ্ন করে থাকে এই অধ্যায় থেকে। সুতরাং এই অধ্যায়টার উপর অবশ্যই গুরুত্ব আরোপ করবে। এখন দেখে নাও এই অধ্যায় থেকে 2 মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলো দেখে রাখবে। নগ্নিভবন, আর্দ্র বিশ্লেষণ, হিউমিফিকেশন, ইলুভিয়েশন, মৃত্তিকা সংরক্ষণ, সোলাম, কার্স্ট ভূমিরূপ, টেরারোসা, টর, ঝুম চাষ, ধাপ চাষ, অক্সিডেশন, পুঞ্জিত ক্ষয়, জৈবিক আবহবিকার,
অঙ্গার যোজন। এই প্রশ্নগুলো 2 মার্কের। কি কাকে বলে, বলতে কি বোঝো, এই ধরনের করতে পারো, আবার অনেক সময় টিকা আকারেও আসতে পারে। এবার দেখো 3 মার্কের প্রশ্ন কি কি করবে। আবহবিকারে জীবের ভূমিকা লেখো, মৃত্তিকা সংরক্ষণের উপায় লেখো, কোন কোন ধরনের জলবায়ুতে যান্ত্রিক আবহবিকার বেশি ঘটে কারণ সহ লেখো, শিলায় মরচে পড়ে কেন। ব্যাস, এই কয়েকটা প্রশ্ন 3 মার্কের প্রশ্ন হিসেবে করবে। আর পার্থক্য হিসেবে করবে আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়ের পার্থক্য, আবহবিকার ও নগ্নীভবনের পার্থক্য, যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের পার্থক্য, স্বল্পমোচন ও ক্ষুদ্র কণা বিসরণের পার্থক্য। এই হয়ে গেল পার্থক্য এই অধ্যায় থেকে। এরপরে বলবো 5 মার্কের জন্য কয়েকটা প্রশ্নের কথা, যেগুলো তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে সেকেন্ড সামেটিভের জন্য। তাহলে 5 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। আবহবিকার কিভাবে মাটি সৃষ্টিতে প্রভাব বিস্তার করে। পরের প্রশ্ন, মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি লেখো। এরপর যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, আবহবিকারের ফলাফল বর্ণনা করো। এরপর প্রধান প্রধান রাসায়নিক আবহবিকারের বর্ণনা দাও। পরের প্রশ্ন, উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য লাভের কারণ উল্লেখ করো। ব্যাস, এই কয়েকটাই ছিল আবহবিকার এই অধ্যায় থেকে বেছে নিয়ে আসা গুরুত্বপূর্ণ 5 মার্কের জন্য নির্দিষ্ট কিছু প্রশ্ন। এরপরে আমরা চলে যাব আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোলে যেখানে তোমাদের রয়েছে পশ্চিমবঙ্গ, তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য পশ্চিমবঙ্গ থেকে করতে হবে তার অবস্থান, প্রশাসনিক বিভাগ আর প্রাকৃতিক পরিবেশ। এই জায়গা থেকেও গুটি কয়েক প্রশ্ন নিয়ে এসেছি, 2 মার্কের প্রশ্ন, যেগুলো বারবার বলছি এগুলো কাকে বলে হিসেবেই মূলত আসে, তো সেগুলো একটু দেখে নাও। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, 3 বিঘা করিডর, গোর্খাল্যান্ড, রাজ্য পুনর্গঠন কমিশন, তাল, ভাবর, ডুয়ার্স, মৌসুমী বিস্ফোরণ, আশ্বিনের ঝড়, পশ্চিমী ঝঞ্ঝা, ত্রাসের নদী, আন্তর্জাতিক নদী, বরেন্দ্রভূমি, ম্যানগ্রোভ উদ্ভিদ, সামাজিক বনসৃজন, কালবৈশাখী, অভয়ারণ্য, লু। এই কয়েকটা প্রশ্ন তোমরা 2 মার্কের জন্য করবে। আর এরপরে বলবো 3 মার্কের জন্য গুটি কয়েক প্রশ্ন, সেগুলো দেখে নাও। পশ্চিমবঙ্গের চতুর্সীমা বর্ণনা করো। পরের, উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বেশিরভাগ বাড়ি কিন্তু অনেক স্কুল থেকেই এই প্রশ্নটাকে প্রেফার করে এবং এই প্রশ্নটা বেশিরভাগ সময় আসে, তাই এটা খুব ভালো করে তৈরি করবে। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নদী লবণাক্ত কেন। এরপর ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের সমস্যাগুলি লেখো। তারপর অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। এই হয়ে গেল এখানকার 3 মার্কের প্রশ্ন। এরপর দেখো এই অংশ থেকে তোমরা পার্থক্য হিসেবে যে কয়েকটা প্রশ্ন তৈরি করবে সেটা দেখে নাও। পর্জল ও ল্যাটেরাইট মৃত্তিকার পার্থক্য, খাদার ও ভাঙ্গরের পার্থক্য, উত্তরবঙ্গের নদী ও দক্ষিণবঙ্গের নদীর পার্থক্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা প্রায় সময় আসে। আর একটা পার্থক্য দেখো, পশ্চিমবঙ্গের বদ্বীপ সমভূমি ও তরাই ডুয়ার্সের সমভূমির পার্থক্য। আরও একটা পার্থক্যের কথা বলছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ও উপকূল অঞ্চলের জলবায়ুর পার্থক্য লেখো। ব্যাস, এই কয়েকটা পার্থক্য এই অংশ থেকে করবে। আর এরপরে তোমাদেরকে যেগুলো বলবো সেটা হচ্ছে 5 নম্বরের প্রশ্ন, মানে এই অধ্যায় থেকে অর্থাৎ 8ম অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের জন্য যে কয়েকটা প্রশ্ন করতে হবে সেগুলো এবার দেখে নাও। প্রথম প্রশ্ন দেখো, ভারতের অঙ্গরাজ্য হিসাবে পশ্চিমবঙ্গের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বর্ণনা করো। এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি এই অংশ থেকে 5 মার্কের প্রশ্ন দিয়ে থাকে স্কুল থেকে তাহলে এই প্রশ্নটা আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। এরপরে দেখো, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূ প্রকৃতির বিবরণ দাও। পশ্চিমবঙ্গের জলের বহুমুখী ব্যবহার এবং এই জলসম্পদের প্রভাব বর্ণনা করো। আর তার সঙ্গে করবে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।
ব্যাস এই কয়েকটা প্রশ্ন এই অংশটা থেকে, অর্থাৎ তোমার অষ্টম অধ্যায় থেকে, পশ্চিমবঙ্গ যে অধ্যায়টা রয়েছে এখান থেকে তোমরা এই কয়েকটা প্রশ্ন তৈরি করলেই হবে। এবার বিভিন্ন স্কুল তার সিলেবাসটা তাদের মতন করেই তৈরি করে নেন। যদি তোমার স্কুলের দেওয়া সিলেবাসের মধ্যে এই 4টে অধ্যায় থেকে থাকে তাহলে তার জন্য আমি যে যে প্রশ্নগুলো বললাম সেগুলো তো ভালো করে পড়বেই, তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি ভালো করে যেগুলো করতেই হবে সেটা হচ্ছে তোমার স্কুলে যদি কোনো প্রশ্ন বলে থাকেন, আলাদা করে ক্লাসে বেশি বেশি করে যে প্রশ্নগুলো করিয়েছেন সেই প্রশ্নগুলোর ওপর কিন্তু অনেক বেশি জোর দিতে হবে। এই ছিল তোমাদের জন্য সেকেন্ড সামেটিভ পরীক্ষার ভূগোল বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো গুরুত্বের নিরিখে আমি বেছে নিয়ে এসেছিলাম। এই কতগুলো প্রশ্ন তৈরি করে নিও ভালো করে, আর কিছুটা সময় তোমরা যেটা এখন পাচ্ছ সেই সময়টাকে কাজে লাগিয়ে নাও যাতে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা খুব ভালো করে দিতে পারো। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর তোমরা যারা চ্যানেলে একেবারে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও পেতে গেলে এবং এই ধরনের সাজেশন পেতে গেলে কিন্তু তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সকলে ভালো থাকো, এখানেই শেষ করছি।